দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল, জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। কালের কণ্ঠের শিরোনাম, পেনশনে পেরেশানি, ৭৪,০০০ শিক্ষকের দুর্ভোগ, আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন, বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়ছে ছাত্র সংগঠনগুলোর। দৈনিক সমকাল, চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী, কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল, হোটেল ব্যবসা। দৈনিক যুগান্তর, থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি, বিদেশে পুঁজি সরানো বেড়েছে 60%। দৈনিক ইত্তেফাক, সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন তেল, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। বাংলাদেশ প্রতিদিন, 4 বাধায় রপ্তানিতে সর্বনাশ, শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি, ভোটে জামায়াত থাকলে হিসাব হবে ভিন্ন। মানবজমিন, ঢাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তি বিশৃঙ্খলা, দেশ রূপান্তর, হেলায় অবহেলায় শিক্ষা, আবারও খোলা ম্যানহোলের যুগ, সময়ের আলো, ধীরে ফিরছে শৃঙ্খলা স্বস্তি, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি। খবরের কাগজ, ব্যবসা মালিকের পেট চালকের, সংলাপকে সফল দেখছে সব পক্ষ। দৈনিক বাংলা, হঠাৎ বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। দৈনিক দিনকাল, ভারতের 49 গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর, ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। ইনকিলাব, পর্যটন কেন্দ্রগুলো জমজমাট, দেশের ভ্রমণ পিপাসুরা এবার ভারত বিমুখ। শিরোনাম আপনি শুনলেন। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন এবং সব পক্ষকে ফ্যাসিবাদের প্রতিরোধ করবে এখন একাট্টা। এবং ভারতকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মেনে নেবে না। আমরা সম অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, তবে এটা আমার বিশ্বাস যে এটা থাকবে না, কেটে যাবে, কারণ এটাতে অনেক পানি ঘোলা হবে, তারপরে স্বীকার করতে হবে বাস্তবতাটা। ভারত এখনো স্বীকার করছে না আমাদের দেশের কি অবস্থা। তারা সেই স্বপ্নের ঘোরের মধ্যেই আছে, একতরফা মানে শেখ হাসিনার যে পতিত স্বৈরাচার, সেটাকে তারা কোনোভাবেই তার পতনটাকে মেনে নিতে পারছে না, এটা হজম করতে পারছে না। ফলে এই বাস্তবতাটাকে অগ্রাহ্য করছে এবং একটার পর একটা কৃত্রিমভাবে সংকট তৈরি করছে। সীমান্তে এখনও প্রাণ ঝরছে, গতকালও একজনকে মেরে ফেলেছে আমাদের। কিন্তু আমাদের সমুদ্রের সীমা যখন ভারতীয় জেলেরা আসে 1-2 জন, আমরা কিন্তু তাদেরকে হত্যা করি না। হত্যা করার ক্ষমতা তো সক্ষমতা আমাদের আছে, কিন্তু এই ধরনের একতরফা তো আগ্রাসন চলতে পারে না, তো দীর্ঘকাল চলতে পারে না। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, আমরা চাই একটা সুসম্পর্ক, সম্মানজনক সম্পর্ক। সেটা ভারত যতদিন না করবে ততদিন ভারতের যে সর্বাংশে উপকার হবে তা নয়। এই যে আপনি বললেন যে চিকিৎসা, তারপরে পর্যটনের ক্ষেত্রে ভারতের একটা বড় ধরনের লস হচ্ছে। আপনি দেখেন, যদি পেঁয়াজের কথাই আপনি বলেন, পেঁয়াজ ভারতে এত উৎপন্ন হয়, যদি রপ্তানি না করে, মহারাষ্ট্রের কৃষকরা কিন্তু আন্দোলন করে যে রপ্তানি করো, রপ্তানি করো। ফলে গরু নিয়ে এক সময় রাজনীতি করা হতো, গরু ছাড়া আমাদের চলছে না, চলবে অবশ্যই। আলু নিয়েও আমরা ধাক্কা খেলে অবশ্যই আমরা স্বনির্ভর হব, এটার সম্ভাবনা আছে, আমাদের সক্ষমতাও আছে। রিউমার স্ক্যানের প্রতিবেদন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি প্রায় 49টি গণমাধ্যম ভুয়া খবর ছেপেছে। তো গণমাধ্যমের কর্মী হিসাবে বিশেষ করে আপনি বড় দায়িত্বে আছেন, কি মনে হয় এই যে গণমাধ্যম কেন ভুয়া খবর ছাপবে? তাহলে গণমাধ্যমকে এটা একটা বিদ্বেষ, একটা বড় ভাই সুলভ একটা মনোভাব থেকে এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে এবং এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আগেও কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রদায়িক দাঙ্গার নামে তথাকথিত যেসব ঘটনার কথা দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে যেগুলি ভুয়া, এবং এগুলিতে পতিত স্বৈরাচারের দোসররাই এটাতে জড়িত এগুলিতে। ফলে এই আমাদের যে ছাত্র
জনতার যে গণ অভ্যুত্থান, সর্বপ্লাবী অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনটা আমাদের দেশে সূচিত হয়েছে, সেটাকে নস্যাৎ করার জন্য, সেটাকে ব্যর্থ করার জন্য কিন্তু নানা ধরনের চক্রান্ত চলছে এবং ভারত এটার মধ্যে একটা বড় ধরনের খেলা খেলছে। কিন্তু এই খেলার অবসান হতে হবে, অবশ্যই হবে। তাদের বোধোদয় হবে, চৈতন্যোদয় হবে। পরশুদিনই আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এবং তারা গতকালই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক স্থাপনের ব্যাপারে বদ্ধপরিকর। তো সেটার আমরা কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি না, কাজে দেখতে পাচ্ছি না। আপনি দেখেন যে ভারত থেকে যখন আগরতলা থেকে একটা বাস এসে একটা অ্যাক্সিডেন্ট করেছে, সেটাকে প্রমাণ করা হলো যে সেটা আক্রমণ করে, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মিশন আক্রান্ত হলো। তো সেখানে তথাকথিত ৩-৪ জন পুলিশকে সাসপেন্ড করেছে, কিন্তু যারা বিক্ষোভ করেছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। তার মানে এটা ভারত সরকার এখানে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, মদত দিয়ে যাচ্ছে এই একটা অস্থিরতা তৈরি করার, কিন্তু এটা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। আপনাকে বোধ করি আমি গত অনুষ্ঠানেও একই প্রশ্ন করেছিলাম, আবারও যদি একই প্রশ্ন করতে চাই। একটি পত্রিকার শিরোনাম হলো যে এখন চিকিৎসার জন্য সবাই ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী হচ্ছে। তো একটা স্বাধীন বাংলাদেশ ঠিক এই সময় যে জেদ বলে না মানুষের, যে আমার যদি জেদটা তৈরি হয়, যেমন গরুর কথা বললেন যে আমরা কোরবানির গরু এখন নিজেরাই উৎপাদন করি, হ্যাঁ, সেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ। তাহলে হয় না, আমরা কেন না যে ঠিক আছে আমরা এবার দেখিয়ে দেই যে চিকিৎসকরা আছেন সবাই মিলে আমাদের চিকিৎসা আমরাই করব। এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের দেশে তো বিশ্বমানের চিকিৎসক আছে। আমরা যদি তো সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে যদি এটাকে মোকাবেলা করি, অবশ্যই এই সংকট থেকে আমরা উত্তরণ আমরা পাবো, অবশ্যই পাবো। তো এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আশা করি আমরা হয়তো একটু সামান্য সময় লাগতে পারে, আমরা পারবো এটা করতে। আপনি দেখেন ভারতে চিকিৎসা নেয় নাই বলে কি মরক লেগে গেছে, মহামারী লেগে গেছে, মানুষ মরে গেছে, কতজন মরেছে সেটা স্টাডি করে দেখেন। তো এইটা একটা মানসিক একটা মানসিক ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল আর কি। সেটার থেকে এই ট্রমাটা আমাদের কাটিয়ে উঠতে হবে, এটা কাটিয়ে ওঠা সম্ভব না, সেটা তো অবশ্যই। এবং ওই যে বৈরিতাটা যেটা শুরু হয়েছে, সেই বৈরিতারও অবসান হোক, যেটা আপনি বললেন। একটু দেশের রাজনীতিতে আসি। নির্বাচন নিয়ে কথা উঠেছে আবার। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপি দিচ্ছে এবং একই সাথে জামায়াতের আমির একটি পত্রিকার শিরোনাম হয়েছে, উনি সাক্ষাৎকার দিয়েছে, নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। হ্যাঁ, জামায়াত এটাও বলেছে যে চাপ দিচ্ছি না, তবে সংস্কার একটু ত্বরান্বিত করার জন্য। আমার মনে হয় যে নির্বাচনের এখন রোডম্যাপ একটা দিয়ে দেওয়া উচিত। একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা চেষ্টা করছে এবং ভোটার তালিকার কথা এটা একটা প্রলম্বিত করার একটা চেষ্টা থাকবে হয়তো, মানে কিন্তু সেটা সেনাবাহিনীর সহায়তা নিলে ভোটার তালিকাকে আপডেট করা খুব বেশি সময় লাগার কথা নয়। একটা পরিস্থিতি তৈরি হোক, সংস্কারগুলি একটা মোটামুটি একটা শেপে আসলে রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে সম্পৃক্ত করে, কারণ সংস্কারটা আপনি করবেন, রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসলো পরে তারা মানলো না, আপনার তো সেই তৈরি করতে হবে পরিস্থিতিটা যে তারা এসে যেন এটা বাস্তবায়ন করে, এই প্রক্রিয়া তাদেরকে সম্পৃক্ত করতে হবে এবং একটা প্রতিশ্রুতি নিতে হবে যে হ্যাঁ আমরা এলে আমরা এটা সংস্কারটা বাস্তবায়ন করব। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই প্রক্রিয়াটা হবে আশা করি। এই সংস্কারের মোটামুটি একটা শেপ নিলে কতগুলি এর মধ্যে কাজ হয়েও গেছে, অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশিত হয়েছে এবং নির্বাচন কমিশন সংস্কারটার রিপোর্টও আমরা আশা করি হয়তো এই মাসের দিকেই, শেষের দিকে পেয়ে যাব আশা করা যাচ্ছে। অন্যান্যগুলি কাজ করছে, আবার এটাও ঠিক যে কতগুলি একদম এখনও নন ফাংশনাল রয়ে গেছে, কমিটি গঠন হয়নি। তো ফলে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। একটা মোটামুটি একটা কাঠামো দাঁড়িয়ে গেলে তখন রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তাদেরকে অংশগ্রহণ করিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে অন্তর্বর্তী সরকার একটা সম্মানজনক নির্বাচন দিয়ে তাদের সম্মানজনক একটা প্রস্থান হয়। আপনাদের পত্রিকায় কালের কণ্ঠতে শিরোনাম হয়েছে, বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়ছে ছাত্র সংগঠনগুলোর, অগণতান্ত্রিক আচরণের অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলোর, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাগুলোতে অংশ নিচ্ছে শিবির। এখন এটা হয় কি, ছাত্রদের বয়স তো কম, তাদের অ্যাডভেঞ্চারিজম আছে, একটা ভুল ত্রুটিও আছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালনা করা রাজনৈতিক দলগুলির, এবং আপনি দেখবেন যে আরও নতুন নতুন রাজনৈতিক দলও আসবে এবং এইটা একটু শেপ নিতে একটু সময় লাগবে। ছাত্র সংগঠন এই বৈষম্য বিরোধীদেরও তো একটা বোধহয় দল আসছে এরকম শোনা যাচ্ছে আর কি। তো সেগুলি দেখা যাবে এখন নির্বাচনে প্রমাণিত হবে, জনগণ যাদের ভালোবাসবে ভোট দেবে,
যাদেরকে মনে করবে দেশ চালানোর উপযোগী তাদেরকে ভোট দেবে, তখন আমরা দেখবো। এখন এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে প্রক্রিয়াটা। তো এটা খুব বড় ধরনের ঘটনা বলে আমি মনে করি না। আস্তে আস্তে এগুলি কেটে যাবে আশা করি। আপনি দেখেন একটার পর একটা সংকট আমরা আসছে, আমরা কিন্তু সেগুলি কাটিয়ে উঠছি। এখনও কিন্তু বড় ধরনের ক্রাইসিস রয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা মোটামুটি নিয়ন্ত্রণে এসছে, কিন্তু দ্রব্যমূল্যটা ভয়ঙ্কর পর্যায়ে আছে। এই সিন্ডিকেশন যে আছে সেটা দূর করা যাচ্ছে না। আপনি দ্রব্যমূল্যের কথা যেহেতু তুললেন, সিন্ডিকেটের কারসাজি পত্রিকার শিরোনাম সয়াবিন তেল হাওয়া। আরও নতুন নতুন হয়তো সংকট তৈরি হবে, কিন্তু এইটাকে মোকাবেলা করতে হবে সম্মিলিতভাবে। এখানে প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব আছে, ব্যবসায়ীদের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলির দায়িত্ব আছে। সরকার একলা তো আর এটা পারবে না, সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। এটা আশা করা যায় হয়তো সম্ভব। আপনি দেখবেন মূল্যস্ফীতি অনেকখানি বেড়ে গেছে। আর আপনি জানেন যে এত ঋণ আমাদের হয়ে আছে যে আমাদের রিজার্ভ কিন্তু সেখানে ঋণ শোধ করতে কিন্তু আমরা এগোতে পারছি না। আমাদের প্রবাসী ভাইয়েরা তো প্রচুর টাকা পাঠাচ্ছেন। আমাদের গার্মেন্টস খাতকে অস্থিরতা তৈরি করা হয়েছে যাতে অন্যদিকে অর্ডার চলে যায়, সেটা কিছুটা তারা সফল হয়েছে। এখন আস্তে আস্তে এটাকে আমাদের রিগেইন করতে হবে, আমাদের পুনরুদ্ধার করতে হবে। তো ষড়যন্ত্র কিন্তু চলমান, মানে ভেতরে বাইরে নানান ক্ষেত্রে আপনি দেখবেন যে এত দাবি দেওয়া, এত চাপ, এত অস্থিরতা, এত নৈরাজ্য, এত অসহিষ্ণুতা, এগুলি তো দূর করতে হবে। আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় যদি আমরা না দিই, প্রমাণ না দিই, তাহলে কিন্তু এই অর্জনটা ব্যর্থ হয়ে যাবে। শিক্ষক পরম পূজনীয় ব্যক্তি এবং আমরা সবাই শিক্ষকের কাছেই শিখি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশে, শিক্ষকদের নিয়ে প্রচুর রাজনীতি হয় এবং তাদের অবর্ণনীয় দুর্ভোগের কথাও আমরা শুনি। কালের কণ্ঠটির শিরোনাম পেনশনে পেরেশানি, ৭৪,০০০ শিক্ষকের দুর্ভোগ, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যানবেজ ভবনে গিয়ে হতাশ শত শত শিক্ষক, আবেদনের 4 বছরেও টাকা মিলছে না, 4 মাসের নিষ্পত্তি নেই নতুন আবেদনের। মানে ব্যাপারটা হলো নিগ্রহের এমন একটা জায়গায়, আমার প্রিয় শিক্ষক যখন একটা কাগজ নিয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরেন, সেটা দেখতে তো ভালো লাগে না। এর চেয়ে তো লজ্জার কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। আপনি দীর্ঘদিন সক্রিয় সাংবাদিকতা করেছেন, আপনি শিক্ষাবিদে ছিলেন, আপনি জানেন যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে। তো শিক্ষার মধ্যে যদি এত দুর্নীতি লুকিয়ে থাকে, তাহলে আমরা সেরকম একটা স্বচ্ছ এবং যোগ্য, সততায় পরিপূর্ণ জেনারেশন কি করে পাবো যারা দেশকে চালাতে পারবে? ফলে এইটাকে অ্যাড্রেস করতে হবে সেইভাবেই। শিক্ষক সম্মানিত ব্যক্তি, অবশ্যই আমাদের শিক্ষায় কিন্তু মেধাবীরা আসতে চাচ্ছে না, যেহেতু এত হেনস্থা, এত গ্লানি, এত বঞ্চনা, ফলে ওই লোভনীয় পদে চলে যেতে চাচ্ছে। শিক্ষা যদি ঠিকমতো না থাকে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেটা যদি আমরা সঠিকভাবে আমাদের উত্তর প্রজন্মকে শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে তো আমরা একটা ক্লিপ জেনারেশন পাবো। সেটা একটা মানে দৈন্য দশাটা আমাদের ঘুষবে না, এটাকে বুঝতে হবে। আসলে আশা করি নতুন নির্বাচিত সরকার যেই পরিবর্তনের হাওয়াটা লেগেছে, তারা এগুলি বুঝতে পারবেন এবং এগুলিকে খতিয়ে দেখবেন এবং এগুলিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা ঢেলে সাজিয়ে, এখন কিন্তু অনেক রকমের শিক্ষা প্রচলিত আছে, এক বৈষম্য সেখানেই তৈরি হয়, কিন্তু শ্রেণীগুলি ওইখানেই তৈরি হয়। এটাকে যতটা সম্ভব সমতার মধ্যে এনে এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে হবে যেটা আমাদের একটা সত্যিকারের বাস্তব উপযোগী এবং দেশপ্রেমমূলক একটা জেনারেশন তৈরি করে। এবং একই সাথে শিক্ষকের যে শ্রদ্ধার জায়গাটা, সেই শ্রদ্ধার জায়গাটাও বোধ করি আমাদের ফিরিয়ে আনা দরকার। একই সাথে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে যারা শেখান, তাদেরও বোধ করি একটা যোগ্যতর জায়গা বোধ হয় একটু। আপনি সবকিছুর মূলে তো হচ্ছে রাজনীতি। রাজনীতি যদি নষ্ট থাকে তাহলে আপনি কোনো কিছুই ভালো পাবেন না। রাজনীতিতে আগে কারা আসতেন? সাচ্চা দেশপ্রেমিক লোকেরা আসতেন, তারা অত্যন্ত ত্যাগী ছিলেন। এখন রাজনীতি হয়ে গেছে আখের গোছানোর একটা প্রক্রিয়া। আপনি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব দেখেন তথাকথিত সংসদে, আপনার শিক্ষিত লোকেরা, মেধাবী লোকেরা, যোগ্য লোকেরা, সৎ লোকেরা কিন্তু সেখানে আসছে না রাজনীতিতে। তাদেরকে আনতে হবে এটার মধ্যে, তাই না হলে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব কি করে? এই পদ্মা এই মেঘনা, তোমরা কি ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল পায়। এই যে গান, এই গানটা যখন আমরা শুনি, একজন গীতিকারের নাম ভেসে ওঠে, এবং আবু জাফর। মানে কি মায়া দিয়ে উনি এই গান রচনা করেছেন। তিনি এখন না ফেরার দেশের বাসিন্দা। তার স্মৃতির উদ্দেশ্যে তো শ্রদ্ধা জানাই। একই সাথে বলতে চাই, গত অনুষ্ঠানে বোধহয় আপনাকে প্রশ্ন করেছিলাম কেমন আছে সাংস্কৃতিক অঙ্গন। সেটা তো আমরা সেরকম সুস্থতার লক্ষণগুলি এখনও দেখতে পাচ্ছি না। সংস্কৃতি হচ্ছে মূল, রাজনীতির থেকেও ইম্পর্ট্যান্ট সংস্কৃতি। আমরা
আমরা সংস্কৃতি বলতে গান বাজনাই বুঝে থাকি মোটা দাগে, কিন্তু সেটা তো খুবই দুঃখজনক। সংস্কৃতির মধ্যে রাজনীতিও পড়ে, আপনি কিভাবে চলছেন, কিভাবে তাকাচ্ছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, সব কিছু কিন্তু একটা সংস্কৃতির মধ্যেই একটা দেশের পরিচয়, আত্মা, শেকড় সেখানে লুকিয়ে থাকে। তো এটা যতদিন না পর্যন্ত একটা সুস্থতার ধারায় ফিরে না আসবে ততদিন কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আবু জাফরের প্রতি শ্রদ্ধা জানাই। ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমি যখন দৈনিক বাংলায় ছিলাম। উনি অত্যন্ত সজ্জন জানি আমি, খুব ভালো পরিচয়, খুবই সুরকার ছিলেন, একটা মানে শান্তশিষ্ট সৌম্য ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ যেন তার আত্মার শান্তি কামনা করেন এবং আমরা যেন তার লেখাগুলির সঙ্গে আরও পরিচিত হই, গানগুলির সঙ্গে আরও পরিচিত হই, আমাদের নতুন প্রজন্মকে যেন পরিচয় করিয়ে দিই। ক্রিকেট এই মুহূর্তে হতাশ হতে হতেই ক্রিকেট একটু করে উজ্জ্বল হচ্ছে। যেমন মেয়েদের ক্রিকেট এখন বেশ ভালো জায়গায়, বিশেষ করে আমাদের যুবারা পাকিস্তানকে হারিয়ে দিয়ে তার ভারতের সাথে হয়তো ফাইনালে তারা যাবে। সব কিছু মিলে বাসাবাদ কেমন মনে হয়? আপনি দেখেন ক্রিকেট অঙ্গন, ফুটবল অঙ্গন, সেখানেও কিন্তু রাজনীতির কলুষটা ছিল এবং সেটার থেকে আমরা মুক্ত হতে পেরেছি এবং আমরা আশা করি একটা পজিটিভ কিছু আমরা দেখতে পাবো। একটু সময় লাগতে পারে। সেখানে এক পাপন ছিল, এক সালাউদ্দিন ছিল, তারাও কিন্তু হাসিনার মতোই জগদ্দল স্বৈরাচারের মতো চেপে বসেছিল। তারা বলা হয় যে আর্থিক দুর্নীতি হয়তো করেনি, কিন্তু নৈতিকভাবে তো ধ্বংস করে দিয়ে গেছে, তাই না? একচেটিয়া একতরফা অন্যায় সিদ্ধান্ত এবং সঠিক নির্বাচন না করা, তারপরে খেলোয়াড়দেরকে রাজনীতিতে আনা, এগুলি তো দুঃখজনক। খেলোয়াড়ের কাজটা হচ্ছে ঠিকমতো তার খেলা, নিজের সেরাটাকে উজাড় করে দেওয়া। সে রাজনীতিতেও আসবে, খেলাও করবে, এটাও তো হয় না। দুই দিকে তো মনোযোগটা দেওয়া যায় না, এটা একটা স্পেশালাইজড ফিল্ড। তো এই কলুষ এবং এই গ্লানি থেকে আমরা আশা করি মুক্তি পাবো। নতুন নেতৃত্ব এসছে ফুটবলে, নতুন নেতৃত্ব এসছে ক্রিকেটে। তা আমরা আশা করব যে তাদের প্রাজ্ঞ, দূরদর্শী, বিচক্ষণ এবং দেশপ্রেমমূলক অবদান, উদ্যোগ আমরা আশা করি তাদের কাছ থেকে পাবো। অনেক ধন্যবাদ। আমি এখন যে আলোচনাটা আপনার সাথে করতে চাই, মানে আমাদের সামাজিক একটা ঔজ্জ্বল্য আছে, সামাজিক একটা আমাদের সদ্ভাব আছে। পিতা পুত্র, বাবার প্রতি স্নেহ, সন্তানের প্রতি তার আজকে যদি সমকালের একটি পত্রিকার শেষ পাতায় বৃদ্ধ বাবার বনবাস, এই রিপোর্টটি কেন করতে চাই? প্রতিষ্ঠিত 3 সন্তানের সংসারে তার ঠাঁই হয়নি। তাকে তার মেয়ে বনে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে এসছে এবং তিনি 3 দিন সেখানে বনের মধ্যে ছিলেন একা, এবং তাকে পুলিশ উদ্ধার করেছে। আমি যখন কথাটা বলছি আমার চোখটা কিন্তু ছলছল, আমি পারছি না কথাটা নিতে। মানে এত অমানুষ কেন হচ্ছে আমরা? আপনি এই বাবার ছবিটি দেখেন, উনি কাঁদছেন, এই যে ছবিটি। এটা একটা সামাজিক অস্থিরতা এবং মনস্তাত্ত্বিক সংকটের বিষয়। এখানে কিন্তু মানে রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের মানে অনিশ্চয়তার কারণে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়, মনের মধ্যে একটা মনোবৈকল্য তৈরি হয়, তাই না? ব্যক্তি পর্যায়ে এখানে তো আর পুলিশ দিয়ে এটা সমাধান করে না। আমার মধ্যে যদি সেই বোধটা না থাকে, আমার মুরব্বীকে আমি শ্রদ্ধা করব, তাকে সম্মান করব, তাকে তার বৃদ্ধ বয়সে তাকে শুশ্রূষা দেব, মমতা দেব, যত্ন দেব, এই বোধটা যদি আমার মধ্যে না থাকে, সেই শিক্ষাটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে তো এটা গভর্নমেন্টও পারবে না, পুলিশও পারবে না, কেউ পারবে না, এসে বাইরের কেউ এসে পারবে না। আমাদের সেইভাবে মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে, মানে যেন আমি নিজেকে শ্রদ্ধা করতে পারি, অন্যকেও শ্রদ্ধা করতে পারি। সেটা ভেঙে পড়েছে আপনার মানে অস্থিরতা, যে শেখ ইসলাম চৌধুরী স্যারের ভাষায় যে পুঁজির যেই দৌরাত্ম্য, এবং সেটার কারণে একটা মানুষের অনিশ্চয়তা এবং ভোগ দখলের প্রতি মানুষের যে লিপ্সা, এবং সেই মানসিকতাটাই কিন্তু পরিবর্তিত হচ্ছে। আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়ায় এসে কত ক্ষতি করেছে, তাই না? এটার ভালো দিক আছে, কিন্তু ক্ষতিকর দিকটাই এখন দেখা যাচ্ছে বেশি। অপতথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এবং সেটার মধ্যে ভায়োলেন্স বেড়ে গেছে, নারীর প্রতি সহিংসতা বেড়েছে, আত্মীয় স্বজনের প্রতি, এবং অজাচার, অনাচার, অন্যায়, এগুলি কিন্তু ব্যক্তি পর্যায়ের মধ্যে। আপনি একটা কথা আছে যে স্বাস্থ্যই সংক্রামক, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। স্বাস্থ্যটা কিন্তু ইনফেক্টেড হয় না, ব্যাধিটাই, খারাপ জিনিসটাই কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আমরা এই অস্থিরতার সময়টা যদি আমরা নিজেদের মধ্যে নিজেদের শুধরাতে না পারি, তাহলে কিন্তু এগুলি কাটবে না। এটা সরকারের পক্ষ থেকে সম্ভব না, কোনো অন্য কেউ বাইরের থেকে এসে কিন্তু এটা সমাধানটা করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে আত্মশুদ্ধিটা আনতে হবে, তাহলেই কিন্তু একটা হয়তো আশা করা যায় যে একটা ইতিবাচক পরিবর্তন আমরা পাবো। প্রচার মাধ্যমের বেশ গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন এবং জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন। সব কিছু মিলিয়ে প্রচার মাধ্যমের ভূমিকা কি এখানে? আগে যেমন ধরেন কবি সাহিত্যিকরা, তাদের মোটিভেশন, তাদের লেখালেখি, এই জায়গাগুলোতে কি এখন হচ্ছে লেখালেখি হচ্ছে?
একটা তো অনৈক্য এখনো রয়ে গেছে, কিন্তু এখন জাতীয় ঐক্যের দরকার সব ক্ষেত্রে। সবার আগে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই প্রশ্নে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হলে সাংস্কৃতিক ক্ষেত্রে কেন হবে না, শিল্প সাহিত্যের ক্ষেত্রে কেন হবে না, সেটা হওয়াটা দরকার। মানে ছাড় দিয়ে নিজেদের একটা বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো দরকার। সেই সময়টা এসছে, এটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। আর মানে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল বলা হয়, তাই না? তা আমরা সেইভাবে বিচ্ছিন্ন হয়ে থাকলে তো আমরা দুর্বল হয়ে যাব এবং আমাদের লক্ষ্যে এগোতে পারবো না। সংস্কৃতির ক্ষেত্রে যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্বটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে প্রগতির পথে, উন্নয়নের পথে, সুস্থতার পথে, একটা সুষ্ঠু বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সেই দায়িত্বটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না, পালন করতে পারছেন না তারা সেইভাবে। লেখালেখির কথা যে বললেন, যেটা আপনি আমার চেয়ে আরও বেশি ভালো জানবেন, একসময় দৈনিক পত্রিকা বা পত্রিকাগুলো সাহিত্য পাতা তৈরি করতো মানুষকে, এবং ওই জায়গা থেকে এখন যারা লেখালেখি করেন, লিটল ম্যাগ, সব কিছু মিলেই একটা কি উদ্ভাসিত জায়গা তৈরি হতো। এখন কি মনে হয় যে আপনার এই জায়গাগুলো সঠিক দায়িত্ব পালন করছে? এখন তো আপনার ফেসবুকে লেখালেখি হচ্ছে, তাই না? এখন একটা আপনি এত মোবাইল আর কোনো পৃথিবীর কোনো জাতি ব্যবহার করে কিনা আমার জানা নেই। একজনে 5টা 6টা সিম, তাই না? তো সেখানে লেখালেখি হচ্ছে, মানে ছবি তুলছে, টিকটক হচ্ছে, নানান সংস্কৃতি, সেগুলি নিয়ে কত ঘটনাও ঘটছে, মানে দুঃখজনক ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা ঘটছে, হত্যাকাণ্ডের ঘটনাগুলি ঘটছে, তাই না? তো সেটা আমি আবার সেই কথাতেই যাব, যদি আমরা একটা নিজের মধ্যে নিজেকে যদি আমি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু যতই ডিভাইস আসে, আরও আসবে, সেগুলিতে আমি একটু সেই চোরাস্রোতের দিকেই যাব, খারাপ দিকেই যাব। আমরা সেটা ভালো জিনিসটা নিতে পারবো না, আমাদের কিন্তু তখন ভবিষ্যৎটা অন্ধকার হয়ে থাকবে। এই অনেক দেশে আপনি দেখবেন মোবাইল বন্ধ, মানে ইন্টারনেটের রেস্ট্রিকশনস আছে, যেগুলি রেজিমেন্টেড সোসাইটি। আমরা সেটা বলি না, আমরা মুক্ত তথ্যে বিশ্বাস করি, মুক্ত চিন্তায় বিশ্বাস করি, কিন্তু আমাদের দায়িত্বশীল হতে হবে প্রত্যেককে ব্যক্তি পর্যায়ে, তারপরেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। এটা ছাড়া কোনোভাবে এটা সম্ভব না যে বাইরে থেকে চাপিয়ে দিয়ে, আপনাকে অর্ডার দিয়ে, গুলি চালিয়ে, বন্দি করে, সম্ভব না। আমি যদি নিজের মধ্যে নিজেকে বদলাতে না পারি, সংস্কারটা কিন্তু নিজের মধ্যেও করতে হবে। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে আরও একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে পারিবারিক ভূমিকাটা কেমন? পারিবারিক ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি, কারণ আপনার স্কুলে যাওয়ার আগে তো বাবা মায়ের কাছ থেকে শিখে। বাবা মা যদি সেই দায়িত্বটা পালন ঠিকমতো না করতে পারেন, তাহলে তো সন্তান নষ্ট হয়ে যায়। ছোটোবেলায় সেই যেসব মূল্যবোধ তার মধ্যে আমরা যদি সঞ্চার করতে না পারি, সঠিক মূল্যবোধটা, তাহলে তো সে সেভাবে বড় হয়ে উঠবে না। বড় হয়ে কিন্তু মানুষ কিন্তু চিন্তাভাবনা চেঞ্জ করে। ছোটোবেলায় যেরকম শিক্ষাটা দেওয়া হয় সেটা কিন্তু স্থায়ী হয়ে থাকে, কাদামাটির মতো তারা, তাই না? ফলে বাবা মার দায়িত্বটা সবচেয়ে বেশি, স্কুলের দায়িত্ব পরের। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে। এমনও দেখা যায় যে একই পরিবারে মা বা ছেলেকে বলছেন, এই তুই মোবাইল ইউজ করিস না, কিন্তু তিনি নিজে ছেলের সামনেই মোবাইলে উনি ফেসবুক চর্চা করেই যাচ্ছেন। তাহলে কে কাকে শেখাবে? আপনি আচরি ধর্ম পরের শিখাও, তাই না? আমরা সেটা করছি না, করাটা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাগুলো করলাম, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে চর্চা, এতে কতটুকু করবেন কতটুকু করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু একটা অনুরোধ করি আবারও, আপনার প্রিয় সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা, এই কথাগুলো, এই বিষয়গুলো বোধ করি খোঁজ নেওয়া খুব জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।